আপনি জেনে অবাক হবেন, কিছুদিন আগে ইন্ডিয়ান একজন বিখ্যাত শিল্পী কিন্তু মারা গেল, বাপ্পি লাহিড়ী নাম। সে কিন্তু এই নাক ডাকা রোগে মারা গেল। এমনকি আপনি জেনে খুশি হবেন যে আমরা পরিপূর্ণ অজ্ঞান করেও অপারেশন করি অথবা শুধু নাক অবশ করেও করি। এটা শুনলে অনেকে অবাক হয়ে যায় যে ব্রেনের অপারেশন, এত বড় ব্রেনের অপারেশন আপনি শুধুমাত্র নাক অবশ করছেন। হ্যাঁ, আমি অনেক রোগীর অপারেশন করেছি এবং সব রোগী ভালো আছে, খুব সুন্দর আমরা রিপেয়ার করতে পারি। সুবিধা হলো যে আপনার অপারেশন করার সময় রোগী পরিপূর্ণ সজাগ থাকে, রোগী আমাদের সাথে কথা বলে, এমনকি রোগী আমাদেরকে গান শোনায়, আমাদের কবিতা শোনায়, অপারেশন তার লাইফের হিস্ট্রি গল্প করতে থাকে। ঠিক আছে, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য এন্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন এবং একসাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন, যিনি এন্ডোস্কোপিক 2-হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃৎ। বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং, যেটাকে পিআরএফ, এবং প্লাটিলেট রিস প্লাজমা, যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে, এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি। এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ইএনটি জার্নিতে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী, তাকে আমরা স্বাগত জানাই। ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে আমরা এবার আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে খুবই আরেকটা সাধারণ সমস্যা দৈনন্দিন জীবনে হতেই থাকে আমাদের সাথে, সেটা হচ্ছে নাক দিয়ে পানি পড়া। তো নাক দিয়ে আসলে কেন পানি পড়ে, এর কারণগুলো কীরকম, এবং রোগীরা আসলে কখন আপনার কাছে আসবে আর কি, এবং নাক দিয়ে পানি পড়ার ঘরোয়া কোনো চিকিৎসা আছে কিনা, বা অনেক সময় হয় যে অনেক রোগী আপনারা নিশ্চয়ই পান যে অনেক বছর ধরে নাক দিয়ে পানি পড়ছে। এটার আসলে কেমন ইনভেস্টিগেশন করে কেমন রোগ আপনারা খুঁজে পান আর কি, বা কোনো সিভিয়ার কোনো ডিজিজও হতে পারে কিনা এই নাক দিয়ে পানি পড়ার কারণে আর কি। থ্যাংক ইউ, খুব সুন্দর কোশ্চেন। আমাদের বাংলাদেশে খুব একটা কমন সমস্যা, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে খুব একটা কমন সমস্যা যে নাক দিয়ে পানি পড়ে। আমাদের প্রথমে নির্ণয় করতে হয় যে নাক দিয়ে কেন পানি পড়ছে। নাক দিয়ে পানি পড়ার অনেক কারণ আছে, তার ভিতরে সবচাইতে কমন কারণ যদি আমি বলি তাহলে কারো যদি নাকে অ্যালার্জি থাকে, এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে। এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আপনার নাক দিয়ে পানি পড়তে পারে। তবে যদি আপনার নাক দিয়ে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নাক দিয়ে পানি পড়ে, সাথে আপনার পানি পড়ার সাথে আরও কিছু সিমটম থাকবে, যেমন তার নাক বন্ধ থাকবে, ঘন ঘন হাসি হবে, নাকের ভিতর চুলকাবে, সাথে তার চোখ চুলকাইতে পারে, চোখ লাল হইতে পারে, ঠিক আছে, গলার ভিতর চুলকাইতে পারে। যদি এই সিমটমগুলো কারো থাকে তখন আমরা ধারণা করি তার অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নাক দিয়ে পানি পড়ছে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কারণ, যেটা নাক দিয়ে যদি ব্রেনের সাথে নাকের কিন্তু একটা সংযোগ আছে, নাকের উপরেই ব্রেন আর নাকের মাঝে কিন্তু পাতলা হাড় থাকে এবং এই হাড়গুলো কিন্তু খুবই থিন। কোনো কারণে কারো যদি এই হাড় ইনজুরি হয় অথবা নাক আর ব্রেনের ভিতর যে কোনো কারণে সংযোগ হয়ে গেল, সেটা আপনার অনেক কারণ আছে যেগুলো কারণ জানা যায় না, ইডিওপ্যাথিক কারণ আছে যে কারণই জানা যায় না যে কেন নাক আর ব্রেনের মাঝে সংযোগ তৈরি হয়েছে। অনেক সময় আঘাত পাওয়ার জন্য হয়, অনেক সময় সার্জারি করার পরবর্তী হয়। নাকে সার্জারি করার পরে ব্রেনের চারপাশ দিয়ে একটা কাভারিং থাকে, সেই মেনিনজেস বলে। এই মেনিনজেসের মাঝে কিন্তু আপনার এক ধরনের পানি থাকে যেটাকে সিএসএফ বলে। এই সিএসএফ কিন্তু নাক দিয়ে পড়তে পারে, তখন পানির মতো ড্রপে 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 পড়তে পারে। ঠিক আছে। এখন এই পানি পড়া, নাক দিয়ে যে পানি পড়ছে, এই পানি পড়া আপনার ব্রেনের পানি নাকি অ্যালার্জিক রাইনাইটিসের পানি, এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়। ঠিক আছে। যদি ব্রেনের পানি হয় তাহলে এই পানিগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার পানি। আচ্ছা আচ্ছা, রোগীরা তো নিজেরাই বুঝবেন যে পানির স্বচ্ছ হচ্ছে কিনা। এমন কি হতে পারে যে পানির কালার লাল হতে পারে? হ্যাঁ, যদি আপনার আঘাতের কারণে যদি ব্রেনের পানি আসে তাহলে কিন্তু আপনার যে পানিটা আসবে এটা কিন্তু লালচে টাইপের হবে। আপনি যদি ওই পানি একটু টিস্যু পেপারের উপর নাকের ওই পানিটা ফেলেন তাহলে দেখবেন যে মাঝের দিকে রক্তের মতো এবং চারপাশে দেখবেন যে সাদা হয়ে গেছে। মানে পানি একটা টিস্যুর উপর পড়লে পানির টিস্যু চুষে নিবে, মাঝে থাকবে আপনার লালচে পেরিফেরিতে, মানে সাইডের দিকে এই পানিটা একটু স্বচ্ছ পানি এটে চলে যাবে। ঠিক আছে। এবং ব্রেনের যে পানি নাক দিয়ে আসে এটা কিন্তু আপনি এরকম টান দিয়ে ভিতরের দিকে আর নিতে পারবেন না। আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ওইটা অটোমেটিক পড়তে থাকবে। ঠিক আছে। ইউ ক্যান নট স্নিপ ব্যাক, ওইটাকে আর স্নিপ ব্যাক করা যাবে না। যদি অ্যালার্জিক রাইনাইটিসের কারণে বা যদি নাকের পানি আসে, নাকের পানি কিন্তু আপনি দেখবেন যে
টান দিলে উপরের দিকে যায়, ঠিক আছে? যেমন আমরা সর্দির ক্ষেত্রেও কিছুটা ওটা আমরা ওই কন্ট্রোলটা করতে পারি, ওই কন্ট্রোল করে ভিতরের দিকে যায়, ঠিক যায়, আছে, সর্দির ক্ষেত্রে। কিন্তু ওইটা কিন্তু যাবে না, ঠিক আছে? আচ্ছা তারপরে যদি আপনার ব্রেনের পানি আসে, তাহলে অনেক সময় সকালে যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি যখন মাথাটা ঝুঁকাবেন, তখন কিন্তু আপনার পানি বেশি পড়বে, যেটাকে বলে রিজার্ভার সাইন। রিজার্ভার সাইন, আপনি যখন ঘুমিয়ে আছেন তখন কিন্তু ওই পানি নাকের ভিতর আশেপাশে যে সাইনাসগুলো আছে, ওই সাইনাসের ভিতরে ওই পানিগুলো জমে থাকবে। পরবর্তীতে যখন আপনি সকালে ঘুম থেকে উঠে মাথাটা নিচু করলে ওই জমা পানি বের হবে। কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের পানিগুলো ইউজুয়ালি জমে থাকে না, আচ্ছা মিউকোসিলিয়ারে বিটে এটা আস্তে আস্তে পিছন দিকে চলে যায়, ঠিক আছে? আপনি সকালবেলা এই যে রিজার্ভার সাইন, এটা পজিটিভ পাবেন না, ঠিক আছে? এবং অ্যালার্জিক রাইনাইটিস অন্যান্য যে সিমটম, নাকে পানি পড়ার এই সিমটমগুলো থাকবে না, ঠিক আছে? আপনার নাক বন্ধ থাকা বা হাসি হওয়া এই ধরনের সিমটম থাকে না, আনলেস আর আদারওয়াইজ আপনার ব্রেনের জন্য যদি ব্রেনটাই নাকের ভিতর চলে আসে, হ্যাঁ, সেটাকে বলে আপনার মেনিঙ্গোসিল অথবা মেনিঙ্গো এনকেফালোসিল, মানে ব্রেনটা নাকের ভিতর চলে আসে। আচ্ছা, একটা সংযোগ তৈরি হয়, হ্যাঁ, একটা সংযোগ, সঙ্গে নাকের একটা সংযোগ তৈরি। এটা যদি খুব বেশি হয় তাহলে নাক বন্ধর সিমটম হতে পারে, আদারওয়াইজ আপনার নাক বন্ধর তেমন সিমটম থাকবে না। এছাড়াও আপনার যদি সাইনোসাইটিস হয় তাহলে কিন্তু আপনার নাক দিয়ে পানি পড়তে পারে, ঠিক আছে? এবং আপনি পরিবেশগত কারণে আপনার হরমোনের যদি কোনো অসুবিধা থাকে, যেমন আপনার কারো যদি থাইরয়েড ফাংশন যদি কম কাজ করে, থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয়, যেটাকে হাইপোথাইরয়েডিজম বলে, যদি হাইপোথাইরয়েডিজম কিন্তু নাক দিয়ে পানি পড়তে পারে। প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড রাইনাইটিস হয়, যাদের প্রেগনেন্সি হইলে নাকের যে মাংসগুলো আছে, সিলেস্টাজিলগুলো আছে, এগুলো ফুলে যায়, এগুলো প্রদাহ তৈরি হয়, তখন আপনার নাক দিয়ে পানি পড়তে পারে। আমরা যেটা বুঝলাম যে নাক দিয়ে পানি পড়ার আসলে অনেকগুলো কারণ থাকতে পারে, অনেক কারণ আছে। ভয় পাওয়ার কিছু আছে? রোগীরা শুরুতেই তো ভয় পেয়ে যান, অনেক ক্ষেত্রে ঘাবড়ে যান, রোগীদের জন্য কি পরামর্শ? আসলে নাক দিয়ে পানি পড়া যদি অ্যালার্জিক কারণে হয় তাহলে কিন্তু আপনার একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি অ্যালার্জিক খাবার কন্ট্রোল করবেন, অ্যালার্জি জাতীয় পরিবেশে যাবেন না, নাকের ভিতর কিছু নাক ওয়াশ করা যায়, নাকের ভিতরে স্টেরয়েড স্প্রে ব্যবহার করা যাবে, অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ যদি আপনি খান তাহলে এটা কন্ট্রোলে থাকবে। এখন অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আমরা খুব আধুনিক অপারেশনও কিন্তু করছি, যে নার্ভের মাধ্যমে, যে স্নায়ুর মাধ্যমে নাকে আপনার যে স্নায়ু নাকের সিক্রেশন বা এই পানি পড়ার জন্য দায়ী, আপনার পোস্টেরিয়র নেজাল নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, আমরা এই পোস্টেরিয়র নেজাল নার্ভটি কেটে দিই। আচ্ছা, ফলে এই সিগন্যালটা নাকের ভিতর আসতে পারে না। আপনার প্যারাসিম্প্যাথেটিক যে সিগন্যালের জন্য নাক দিয়ে পানি পড়ে, ঠিক আছে? এই সিগন্যালটা যখন আসে না তখন কিন্তু নাক অটোমেটিক ড্রাই হয়ে যায়। আমরা এন্ডোস্কোপিক্যালি খুবই মিনিমাল ইনভেসিভ অপারেশন রোগীকে শুধুমাত্র নাক অপারেশন করে এবং রোগী অপারেশন থিয়েটারে হেঁটে ঢুকে এবং হেঁটে বের হয়ে বাসায় চলে যায়, হাসপাতালে একদিন স্টে করতে হয় না অ্যালার্জিক রাইনাইটিসের জন্য। এবং রোগীরা অসাধারণ থাকে, পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি করলে রোগীরা অসাধারণ অ্যালার্জি কন্ট্রোল। এটা তো আধুনিক প্রক্রিয়াতে খুবই আধুনিক প্রক্রিয়া অপারেশন, এবং এটা বাংলাদেশের সব জায়গায় আপনি এই অ্যালার্জি পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি বা যে অপারেশনের কথা বলছি, এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় হয় না এবং সবাই করে না, কিন্তু আপনি তো করছেন, আমরা সাকসেসফুলি এটা করছি, ঠিক আছে? এরপরে আমরা যদি কারো হাইপোথাইরয়েডিজমের সমস্যা, যদি থাইরয়েড ফাংশন যদি আমরা কন্ট্রোল করে দিই, হরমোন যদি বাইরে থেকে সাপ্লিমেন্ট করি, তাহলে হয়ে যায় প্রেগনেন্সিতে যেটা হয়, ওই সময় আমরা তো প্রেগনেন্সি যখন হয়ে যায়, শেষ হয়ে যায়, প্রেগনেন্সি পিরিয়ড শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন অটোমেটিক্যালি ওটা ভালো হয়ে যায়। কিন্তু যখন প্রেগনেন্সি থাকে তখন আমরা কিছু অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ, যেগুলো তার বাচ্চার বা তার শরীরে কোনো প্রভাব ফেলবে না, এ ধরনের কিছু ওষুধ দিয়ে থাকি, নাক পরিষ্কার করতে বলি, নাকের ড্রপ দিই, এগুলো দিলে পেশেন্ট ভালো থাকে। নাকের হাড় বাঁকা যদি থাকে, হাড় বাঁকার জন্য যদি আপনার নাক দিয়ে পানি পড়ে, সেক্ষেত্রে হাড় বাঁকা যদি অন্যান্য সমস্যা তৈরি করে, যে সমস্যাগুলো তার ডে টু ডে লাইফ কঠিনভাবে হ্যাম্পার করছে, প্রচণ্ডভাবে সে মাথা ব্যথার জন্য ঠিকমতো কাজ করতে পারে না, নাক দিয়ে আপনার ঠিকমতো শ্বাস নিতে পারে না, পড়ালেখা করতে পারে না, বা ডেইলি যে কাজগুলো, দৈনন্দিন কাজ, এগুলোতে কনসেন্ট্রেট করতে পারে না, তখন আমরা বলি আপনার নাকের হাড় বাঁকাটার অপারেশন করে নিন, আপনার এটা ভালো হয়ে যাবে। আপনি শুরুতে যেটা বললেন যে নাকের সঙ্গে মস্তিষ্কের যে সংযোগ তৈরি হয়, এরকম কেসের ক্ষেত্রে আপনাদের প্রক্রিয়াটা কি? অসাধারণ একটি কোশ্চেন। আমরা যে সিএসএফ রাইনোরিয়ার কথা যেটা বলছেন, যে নাক দিয়ে ব্রেনের পানি পড়া, এই অপারেশন আপনার এতদিন বাংলাদেশে শুধুমাত্র নিউরোসার্জনরা করতো, মানুষজন যেহেতু ব্রেনের পানি নাক দিয়ে পড়ে, তাহলে ব্রেনের পানি নিউরোসার্জনের কাছে যেত। এটা কিন্তু আমরা সাকসেসফুলি দীর্ঘদিন ধরে করছি। আমরা ইএনটি সার্জন, কেননা নাকের ভিতর, নাকের অ্যানাটমি সবকিছু কিন্তু আমরা ওয়েল নোন, ঠিক আছে? আমরা আমাদের এরিনায়, ঠিক আছে? এবং আমাদের নাকের রূপই তৈরি হয়, আপনার নাকের যে রূপ বা ছাদ, এর উপরে আছে ব্রেন। আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে
আপনার রিপেয়ার করে দিতে পারি। এমনকি ওই যে মেনিঙ্গো এনকেফালোসিল বা মেনিঙ্গোসিল যেটা ব্রেন নাকের ভিতর দিয়ে চলে আসে, ওইটাও কিন্তু আমরা অপারেশন করছি। এমনকি আপনি জেনে খুশি হবেন যে আমরা পরিপূর্ণ অজ্ঞান করেও অপারেশন করি অথবা শুধু নাক অবশ করেও করি। এটা শুনলে অনেকে অবাক হয়ে যায় যে ব্রেনের অপারেশন, এত বড় ব্রেনের অপারেশন আপনি শুধুমাত্র নাক অবশ করছেন। হ্যাঁ, আমি অনেক রোগীর অপারেশন করেছি এবং সব রোগী ভালো আছে, খুব সুন্দর আমরা রিপেয়ার করতে পারি। নাকের ভিতর থেকে পর্দা নেই, বাইরে থেকে আমরা কিছু মেডিকেশন দিই, এগুলো দিয়ে আমরা পুরো ছিদ্রটা বন্ধ করে দিই। ফলে রোগীদের নাক দিয়ে পানি আসে না, ভালো হয়ে যায় রোগীরা। এটা অপারেশন করা খুবই জরুরি। আপনি যদি এটা অপারেশন না করেন তাহলে নাক দিয়ে ইনফেকশন ব্রেনে যাবে, মেনিনজাইটিস হবে, এনকেফালাইটিস হবে, পেশেন্টের জীবন কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনি ব্রেনের সাথে নাকের বাহ্যিক কোনো সম্পর্ক রাখা যাবে না। যেহেতু আপনার অ্যাবনর্মালি এই সম্পর্কটা তৈরি হয়েছে, এটাকে কিন্তু আপনাকে ক্লোজ করতেই হবে, তা না হলে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে আপনার লাইফ কিন্তু উইল বি অ্যাট রিস্ক। সেই জন্য আমরা এগুলো করছি এবং পেশেন্ট ইজ ডুইং ভেরি ওয়েল। আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটা স্বাভাবিক ঘটনা অস্বাভাবিকভাবে ঘটে, সেটা হচ্ছে যে আপনি জানবেন নিশ্চয়ই যে নাক কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা। নাক গাঠনিকভাবে খুবই নরম একটা জায়গা এবং যে কোনো আঘাত আসলে নাকে এসে লাগাটা খুবই সহজ আর কি, সেটা পড়ে যাওয়া থেকে শুরু করে দুর্ঘটনাবশত যে কোনো কাজে। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে নাক আঘাতপ্রাপ্ত হয়, নাক ভেঙে যায়, নাক দিয়ে সরাসরি রক্ত পড়ে। তো নাক যদি আসলে আঘাতপ্রাপ্ত হয় খুবই মারাত্মকভাবেই, বা আমরা বলতে পারি যে নাক ভেঙে যায়, এই ক্ষেত্রে আসলে চিকিৎসাটা কীরকম? তাৎক্ষণিকভাবে ইএনটি সার্জনদের কাছে যদি আসে, আপনারা কীভাবে আসলে হ্যান্ডেল করেন এই পেশেন্টগুলো, বা তাদের জন্য পরামর্শ কী যারা নাকে আঘাতপ্রাপ্ত হয়েছে? দেখুন, নাক বিভিন্নভাবে মানুষ আঘাত পেতে পারে। স্পোর্টস ইনজুরি হতে পারে, বা খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে হতে পারে, বা অনেক সময় ফিজিক্যাল অ্যাসল্ট, মারামারি করতে গিয়ে হয়। কারণ কি, নাক কিন্তু আপনার, অথবা আপনার মারামারি কারণে, খেলাধুলার কারণে আপনি যে কোনোভাবে পড়ে গেলে কিন্তু আপনার নাকে আঘাত লাগতে পারে। বাচ্চাদের যেটা হয়, চৌকি থেকে, বিভিন্ন টেবিল থেকে, বিভিন্ন জায়গা থেকে পড়ে যায়। তো সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো যে আপনার দ্রুতই ডাক্তারদের কাছে আসতে হয়। যখন নাকে আঘাতপ্রাপ্ত হবে একজন মানুষ, তাৎক্ষণিকভাবে ডাক্তারের চেম্বারে আসার আগে সে কি করবে? তাৎক্ষণিকভাবে তার যেহেতু নাক দিয়ে আঘাত পড়লে নাক দিয়ে রক্ত পড়তে পারে। আমি নাক দিয়ে রক্ত পড়লে কি করতে হয় আমি আপনাদেরকে বলেছি, যে নাকটা সামনে দিয়ে যে নরম অংশ, এইটা শক্ত করে চেপে ধরতে হয় যাতে রক্ত না পড়ে, এবং এইটা চেপে ধরেই ডাক্তারদের কাছে যেতে হয়। যদি অটোমেটিক্যালি রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাহলে তো ভালো, তখন আর চেপে থাকা লাগবে না। 10 মিনিট ধরে রাখলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, এরপরে আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। এরপরে ডাক্তার, আপনার বেশ কিছু ইএনটি ডক্টর, আমরা যেটা করি, আমরা নাক খুব ভালো মতো পরীক্ষা করে দেখি যে তার ইনজুরিটা নাকের কোথায় হয়েছে, এবং ইনজুরির ফলে নাকের মাঝে যে সেপ্টাম, দুইটা নাকের মাঝে যে পার্টিশন, এটাকে সেপ্টাম বলে, এই সেপ্টামের ভিতর রক্ত জমেছে কিনা। যদি এই সেপ্টামের ভিতর রক্ত জমে তাহলে কিন্তু ইমিডিয়েটলি সেই রক্ত বের করে দিতে হবে। কেননা আপনি যদি এই রক্ত বের না করে দেন তাহলে ওই রক্ত ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে ওখানে অ্যাবসেস হবে, সেপ্টাল অ্যাবসেসের ফলে নাকের যে ভিতরে সেপ্টামের যে স্ট্রাকচার, এই সেপ্টাম স্ট্রাকচারগুলো পচে যাবে, তখন নাক আপনার কিন্তু বসে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য ইমিডিয়েটলি রক্তটা বের করে দিতে হবে। 2 নম্বর, যদি এক্সটার্নাল কোনো ডিফর্মিটি হয়, নাক বসে গেলে ইউজুয়ালি যেটা হয়, সাইড ওয়ালটা ভিতরের দিকে বসে যায়। যদি ভিতরের দিকে বসে যায় বা ক্রুক নোজ হয়, অথবা নাক সামনের দিক দিয়ে বসে যায়, স্যাডলিং হয় বা স্যাডেল নোজ হয়, তাহলে কিন্তু আপনি, আমাদের কাছে বিভিন্ন ধরনের ফোরসেপ আছে। ঠিক আছে, ওই অ্যাশ ফোরসেপ আছে বা ওয়ালসাম ফোরসেপ আছে। এই ফোরসেপগুলো দিয়ে আমরা জাস্ট ওই ওয়ালটা তুলে দিই। যদি পেশেন্ট 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতর আমাদের কাছে আসে তাহলে আমরা এইটা তুলে দিতে পারি। তুলে দিলে 2টা সুবিধা, একটা হচ্ছে যে তার শ্বাসনালীটা একেবারে ক্লিয়ার হয়ে গেল, 2 নাম্বার হচ্ছে যে তার যে নাকের বাঁকা ছিল, বাইরে থেকে খারাপ দেখা যাচ্ছিল, এইটা নাকটা একদম সোজা হয়ে গেল। এরপরে আমরা অনেক সময় প্লাস্টার করে দিই। প্লাস্টার করার পরে বলি যে আপনি 7 থেকে 14 দিন পরে এই প্লাস্টার খুলে নেবেন, অটোমেটিক্যালি নাক এটা ঠিক হয়ে যাবে। তার মানে হচ্ছে কেউ যদি নাকে আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওই 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আসাটাও জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি 72 ঘন্টার ভিতর না আসতে পারেন, এরপরে আপনি 72 ঘন্টা পরে আসলেন, আসার পরে আমি দেখলাম যে আপনার নাকের হাড়টা বাঁকা আছে, তখন কিন্তু আমরা যেটা বললাম, অ্যাশ ফোরসেপ বা ওয়ালসাম, আমাদের যে ফোরসেপ আছে, এই ওই ফোরসেপ দিয়ে যে আমরা তুলবো, এইটা কিন্তু আর তোলা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা বলি যে আপনার 3 মাস পরে, অ্যাটলিস্ট 3 মাস পরে আপনি রাইনোপ্লাস্টি নামে, আপনি যদি মেয়ে মানুষ হয়, কারণ নাক কিন্তু আপনার, আপনি মুখটাকে যেভাবেই ভাগ করেন, আমাদের মুখটাকে দেখবেন যে নাক একবারে মাঝে আছে। আপনি যদি নাকটাকে 3 ভাগে ভাগ করেন, উপরে 1 ভাগ দিলেন, মাঝে 1 ভাগ, নিচে 1 ভাগ, তাহলে দেখবেন নাকটা একেবারে মাঝে। আবার যদি সাইড থেকে ভাগ করেন, যে সাইডে 1 ভাগ, মাঝে 1 ভাগ, পাশে 1 ভাগ, তাহলে কিন্তু নাক মাঝে। মানে নাককে আসলে গৌণ হিসেবে দেখার উপায় নাই। কেন নাই? আপনার নাকটা একেবারে মাঝে। আপনার মনে করেন আপনি অনেক সুন্দরী, আপনার অনেক চেহারা অনেক সুন্দর, কিন্তু আপনার নাকটা কোনো
কোনো কারণে বসে গেছে, তাহলে কিন্তু আপনাকে ভালো লাগবে না। একদম একদম ঠিক আছে, বিশেষ করে নায়ক নায়িকারা কিন্তু যারা রাইনোপ্লাস্টি পেশাগতভাবেই বিনোদন কর্মী বা অন্য পেশার সঙ্গে জড়িত, অন্য পেশার তাদের সাথে জন্য আরো বেশি রিস্ক। তাদের জন্য অনেক তাদের এই নাকটা ঠিক করতেই হবে, রাইনোপ্লাস্টি অপারেশন করে এটা সোজা করতে হয়। নিশ্চয়ই। ঠিক আছে, তখন আমরা 3 মাস পরে বলি যে আপনারা আসেন, 3 মাস পরে আমরা রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে নাকটা সোজা করে দেবো। সেই জন্য দ্রুত আসাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং একজন চিকিৎসকের পরামর্শ এই জন্য নিতে হবে, কারণ আপনার নাকের ভিতর যদি সেপ্টাম ফ্র্যাকচার হয় বা সেপ্টামের ভিতর রক্ত জমে, তাহলে কিন্তু আপনি নিজে বুঝবেন না যে রক্ত জমেছে কিনা। ঠিক আছে, সেই জন্য আপনার ডক্টরের কাছে আসা প্রয়োজন আছে। ধন্যবাদ। আরেকটা বিব্রতকর সমস্যা নিয়ে এবার একটু প্রশ্ন করতে চাই। রোগীরা অনেক ক্ষেত্রে এই সমস্যাটা বলতে চান না, সেটা হচ্ছে নাকে দুর্গন্ধ হওয়া আর কি। অনেক ক্ষেত্রে তারা সাফার করেন, কিন্তু সামাজিকতা বা পারিপার্শ্বিকতার জন্য তারা কারোর সঙ্গে শেয়ারও করেন না বা ডাক্তারের কাছেও আসতে চান না। আসলে নাকে আসলে দুর্গন্ধ কেন হয়, এটা চিকিৎসা প্রক্রিয়াটা নিয়ে যদি একটু। নাকে দুর্গন্ধর আসলে বিভিন্ন কারণ আছে। তার ভিতর বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের কোনো বাচ্চা, যে বাচ্চা সাপোজ ওই রকম তার স্বাস্থ্য হেলথ মানে সচেতন না, তাদের যদি নাক দিয়ে দুর্গন্ধ আসে, বা বাচ্চা কথা বলতে পারে না, বা কথা বলতে পারে, হাঁটা চলা শিখছে, স্কুল গোয়িং 2 থেকে আপনার 2 থেকে না, আমি বললাম যে 5 বছর পর্যন্ত কোনো বাচ্চা, সে বলতে পারবে না কিন্তু নাকে তার কি হয়েছে। যখন 5 বছর পর্যন্ত কোনো বাচ্চা আমাদের কাছে আসে যে নাক দিয়ে দুর্গন্ধ, হঠাৎ করে এক নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তখন আমরা ধারণা করি সে নাকের ভিতর হয়তো কোনো কিছু ঢুকিয়েছে, যে কোনো ফরেন বডি, খেলার পুঁথি ঢুকাইতে পারে, বা একটা প্লাস্টিকের যে কোনো কিছু ঢুকাইতে পারে, বিভিন্ন ধরনের ভেজিটেবলস, সিমের বেশি, বিভিন্ন টাইপের মটর, বিভিন্ন জিনিসপত্র নাকের ভিতরে ঢুকাইতে পারে। যখন নাকের ভিতর এই জিনিসগুলো ঢুকে, তখন নাকের ভিতর ইনফেকশন হয়ে নাক দিয়ে দুর্গন্ধ পড়ে, এবং এই দুর্গন্ধ প্রচণ্ড দুর্গন্ধ হয়, এবং এই দুর্গন্ধের সাথে কিন্তু নাক দিয়ে রক্তও পড়ে। আমরা এই ধরনের বাচ্চা যখন আসে, তখন আমরা নাক এক্সামিনেশন করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকের ভিতর আপনার কোনো কিছু পাওয়া যায়, জাস্ট ওইটা বের করে দিলেই কিন্তু বাচ্চারা ভালো হয়ে যায়। ঠিক আছে, বড়দের যদি নাক দিয়ে এরকম দুর্গন্ধ আসে, তাহলে সাইনোসাইটিস একটা কজ। আমি বলেছি নাকের চারপাশে সাইনাস থাকে, এই সাইনাসে যদি ইনফেকশন হয়, ইনফেকশন জমে জমে এখানে দুর্গন্ধ হতে পারে, তখন আমাদের সাইনোসাইটিসের ট্রিটমেন্ট প্রয়োজন হয়, নাক পরিষ্কার করার প্রয়োজন হয়, নাকের ড্রপ, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক্স এগুলো প্রয়োজন হয়। যদি এতে ভালো না হয়, সেক্ষেত্রে আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে করতে পারি। নাকের ক্ষয়রোগ বলে একটা রোগ আছে, যেটাকে অ্যাট্রপিক রাইনাইটিস বলে। নাকের ক্ষয়, নাকের ভিতর যে হাড়গুলো আছে, যে শ্লেষ্মা ঝিল্লি আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে মানে পচে যেতে থাকে। যদি একেবারে আমি আপনাকে লেম্যান টার্মে বলতে চাই, পচে যেতে থাকে। এই রোগের জন্য নাকে এক ধরনের ক্রাস্ট, এক ধরনের চলটা বের হয়, নাক দিয়ে এক ধরনের ময়লা বের হয়, নাকে প্রচণ্ড দুর্গন্ধ হয়। মজার ব্যাপার হলো যে রোগীর এই দুর্গন্ধটা হচ্ছে, এই রোগীটা কিন্তু বুঝতে পারে না যে আমার নাকে দুর্গন্ধ হচ্ছে, অথচ তার আশেপাশে যারা থাকে, পারিপার্শ্বিক যারা থাকে, তারা গন্ধে মানে সহ্য করতে পারে না, অথচ সে নিজে বোঝে না। এটা একটা সোশ্যাল এমব্রেসিং সিচুয়েশন, তার জন্য খুবই বিব্রতকর ব্যাপার, এবং রোগীর জন্য খুবই বিব্রতিকর। সে সামাজিকভাবে সোশ্যাল আইসোলেশন হয়, মানুষের ভিতর যেতে পারে না। যখন সেটা বুঝতে পারে যে মানুষের ভিতর গেলে তার থেকে মানুষজন সরে যায়, এটা একটা তার জন্য একটা খারাপ জিনিস। আমরা এই রোগীগুলো ট্রিটমেন্ট করা কিন্তু একটু কঠিন। আমাদের কাছে যখন আসে, তখন আমরা নাক পরিষ্কার করে দিই, আমরা আমাদের সাকশন মেশিন দিয়ে নাক পরিষ্কার করে দিই, এবং নাকের যে ক্রাশগুলো তৈরি হয়, ক্রাশগুলো যাতে নরম হয়ে বের হয়ে যায়, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। লিকুইড প্যারাফিন দিই, 25% গ্লুকোসিন, গ্লিসারিন, এই টাইপের ওষুধ দিই। এগুলো দিলে ক্রাশগুলো নরম হয়ে আস্তে আস্তে বের হয়ে যায়। আমরা অতি সম্প্রতি নাকের ভিতর আপনার এই যে পিআরপির যে কথাটা আপনাদেরকে বলেছি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা, অতি সম্প্রতি আমরা নাকের ভিতর আপনার প্ল্যাটিলেট রিচ প্লাজমা দিচ্ছি। ঠিক আছে, যাদের এই অ্যাট্রপিক রাইনাইটিস আছে, আমরা নাকের ময়লা পরিষ্কার করার ফলে যেহেতু তার টার্বিনেটগুলো বা নাকের মিউকোজাগুলো, নাকের ভিতর যে হাড়গুলো আছে, এইগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, ক্ষয় হতে থাকে, আমরা এই প্ল্যাটিলেট রিচ প্লাজমা দিলে এইটা পুনরায় রিজেনারেট করে এবং এক্সিলেন্ট রেজাল্ট পাওয়া যায়। আবার হিউম্যান প্লাসেন্টাল এক্সট্রাক্ট আছে, যেগুলো আমরা নাকের ভিতর দিই। ঠিক আছে, এইগুলো দিলে পেশেন্টগুলো আস্তে আস্তে, এগুলো সেলফ লিমিটিং ডিজিজ, একটা সময় ভালো হবে, কিন্তু বলা যায় না কতদিন পর ভালো হবে। কারো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম। ইউজুয়ালি 40 বছরের পরে হয় না। হয় না যে তা না, 40 বছরের ভিতরে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। যাদের হয় না, তা ভালো হয় না, তাদের কিন্তু আপনার এই যে ইন দ্য মিন টাইম আমরা এই ট্রিটমেন্টগুলো করি, এতে ভালো হয়ে যায়, পেশেন্ট মিউকোজাল হিলিংগুলো হয়ে যায়, পেশেন্ট ভালো হয়ে যায়। এছাড়াও নাকের ভিতর যদি কারো মনে করেন টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে নাকের ভিতর, ক্যান্সারের জন্য নাকের ক্যান্সার হচ্ছে এমন একটা জিনিস যে ওখানে আপনার অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়, টিস্যু গ্রোথ হয়, এবং কিছু গ্রোথ হয়, কিছু টিস্যু মারা যায়। এই যে টিস্যুগুলো মারা যাচ্ছে, পচে যাচ্ছে, এই
মাংস পচে যাচ্ছে বা টিউমার হয়েছে, এই জন্য কিন্তু আপনার নাক দিয়ে দুর্গন্ধ আসে। আচ্ছা, দুর্গন্ধের সাথে সাথে অন্যান্য সিমটম হবে তার, নাক দিয়ে রক্ত পড়বে, নাক বন্ধ থাকবে, অনেক সময় চোখে দেখা, যদি টিউমারটা চোখের দিকে চলে যায় চোখে দেখায় অসুবিধা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে যদি অন্যান্য সাইনাসগুলো বন্ধ করে দেয়, ফ্রন্টাল সাইনাস বা স্পিনার সাইনাস বন্ধ করে দেয় টিউমারের জন্য, অথবা এই টিউমার ব্রেনের ভিতর স্প্রেড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাক দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ হতে পারে, ঠিক আছে। এইগুলো কিন্তু তখন আপনার ওই যে অ্যান্টিহিস্টামিন, নাক পরিষ্কার করা বা অ্যান্টিবায়োটিক্স, এগুলোতে ভালো হবে না। তখন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। আমাদের কাছে আসলে, আমাদের কাছে যখন আসে এই রোগীগুলো, তখন আমরা এন্ডোস্কোপিক্যালি দেখি যে তার নাকের ভিতর একটা টিউমার আছে। আমরা তখন ওখান থেকে একটু টিস্যু নিই, এন্ডোস্কোপিক্যালি একটু মাংস নিই, মাংস নিয়ে মাংসটা পরীক্ষা করতে পাঠাই, হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করতে পাঠাই। হিস্টোপ্যাথোলজি যখন বলে দেয় যে এটা ক্যান্সার, তখন আমরা এন্ডোস্কোপিক্যালিও সার্জারি করতে পারি, অথবা নাক কেটেও সার্জারি করে আমরা এটা অপারেশন করতে পারি। অপারেশন করার পরে আমরা অনেক সময় রেডিওথেরাপি নাকের দুর্গন্ধের সমস্যাটাতে রোগী না যতখানি সচেতন হওয়ার দরকার, তার চেয়ে বেশি তার পারিপার্শ্বিক মানুষজন, তাদেরও সচেতন হওয়ার, এটা সবারই সচেতন হওয়ার প্রয়োজন। কেননা আমি যে ক্যান্সারের কথা বললাম, এই ক্যান্সার, নাকের ক্যান্সারের কজ যদি আমি বলি, তাহলে কিন্তু আপনার যেমন আপনার জেনেটিক কজ একটা আছে, পরিবেশগত কজ আছে, এনভায়রনমেন্টাল কজ আছে, ঠিক আছে, বা তার কোন পেশায় সে কাজ করে এগুলো আছে, সাথে কিছু ভাইরাসের কারণে কিন্তু নাক বা নেজোফ্যারিংস, নাকের পিছনে এই সমস্ত জায়গায় ক্যান্সার হয়, ঠিক আছে। এই সব জিনিসগুলো ইন্টারপ্লে করে আপনার নাকের ভিতর ক্যান্সার হয়, ক্যান্সারের জন্য এই দুর্গন্ধ হইতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে সবারই রোল আছে। যেমন আপনি যদি যারা স্মোক করে, তাদের নাকে ক্যান্সার হওয়ার একটা চান্স আছে। আপনি স্মোকিং করেন না, কিন্তু আপনি একজন স্মোকারের সাথে থাকেন, এটাও তো একটা কারণ হতে পারে। আপনি প্যাসিভ স্মোকার, এই জন্য কিন্তু আপনার হতে পারে, ঠিক আছে। আমরা যে নাকে দুর্গন্ধ হলে ডাক্তারের কাছে চলে আসাটাই মানে উচিত আর কি। হ্যাঁ, যদি আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো না হয়, যেটা আমরা বললাম যে ওষুধের মাধ্যমে যদি আপনার ভালো না হয়, তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। কেননা আপনার তখন আমাদের এই পরীক্ষাগুলো দেখতে হবে যে নাকে তার খারাপ কোনো কিছু হয়েছে কিনা, অন্যদিকে জিনিসগুলো ডাইভার্ট করছে কিনা। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ ডাক্তার হাসান আলী। আপনি নাক নিয়ে নাক কান গলা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে। ক্লিনিক্যাল অনেক ব্যাপার নিয়ে, সার্জারির মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে নেতৃত্ব দিয়েছেন। আমরা খুবই একটা ঘরোয়া সমস্যা নিয়ে কথা বলতে চাই। এই সমস্যাটা বললে কিছুটা মানে হাস্যরসাত্মক পরিবেশেরও সৃষ্টি হয়, আবার কিছুটা বিব্রতকর অবস্থারও সৃষ্টি হয়, আপনি মনে বুঝতে পারছেন। আমি বলতে চেষ্টা করছি নাক ডাকার কথা। যেই নাক ডাকাটা যিনি ডাকেন, তার চেয়ে বেশি সাফার করেন আর কি যারা তার আশেপাশের মানুষ, আশেপাশে যারা থাকে। তো নাক আসলে একজন মানুষ কেন ডাকেন, এবং তিনি তো আনকনসিয়াসলি ডাকেন, যে তিনি হয়তো বুঝেনও না তিনি নাক ডাকছেন, কিন্তু পরবর্তীতে একটা সমস্যা তৈরি হয় আর কি পারিপার্শ্বিকতার জন্য। তো নাক ডাকার এটা কি কোনো সমস্যা কিনা, প্রথম কথা। দ্বিতীয়, এটি যদি কোনো সমস্যা হয় এর সমাধান আছে কিনা কোনো। দেখুন, নাক ডাকা একটা আমাদের মেডিকেলের হিউজ টার্ম। হ্যাঁ, স্নোরিং যেটাকে আমরা বলি, হিউজ টার্ম। নাক বিভিন্ন কারণে একজন ডাকতে পারে। নাকের সমস্যার জন্য ডাকতে পারে, নাকের পিছনে যে জায়গা, একদম পিছনে ন্যাজোফ্যারিংস বলে, ন্যাজোফ্যারিংসের সমস্যার জন্য ডাকতে পারে, বা মুখের ভিতর বিভিন্ন গঠনগত পরিবর্তনের জন্য একজন মানুষ নাক ডাকতে পারে। সারা পৃথিবীতে যদি আমি বলি নাক ডাকার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ কি, তাহলে আমি একটা বলবো, সেটা হচ্ছে অবিসিটি বা ওজন বেড়ে যাওয়া। এইটা নাক ডাকার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ। কারো যদি নাক মানে সে আগে নাক ডাকতো না, এখন সে বলতেছে আমি এখন নাক ডাকছি, আমরা তার হিস্ট্রি নিয়ে দেখবো যে তার ওজন বেড়ে গেছে। আসলে আমাদের শরীরে যে ঘটনা হয়, আমাদের শরীরে আপনার যখন ওজন বাড়ে, বিভিন্ন জায়গা কিন্তু ফ্যাট জমে, পেটে ফ্যাট জমে, আমাদের বডির ভিতরে অভ্যন্তরীণ জায়গা তো ফ্যাট জমেই, সাথে আপনার আমাদের পেটে জমে, যেটা আমরা দেখতে পারি, পেটে জমে, আমাদের গলার চারপাশে জমে, এই জিনিসগুলো কিন্তু ফুলে যায়, আমরা দেখতে পাই। এবং চর্বির একটা ধর্ম হলো, চর্বির স্থিতিস্থাপকতা কম। চর্বির ধর্ম হলো চর্বি মানে ফ্যাট চুপসে যেতে চায়। আচ্ছা, বাঁশি বাজে কেন? বাঁশি বাজার কারণ হলো আপনি সরু একটা ছিদ্রের ভিতর দিয়ে অনেক জোরে বাতাস প্রবাহিত করছেন, এই জন্য কিন্তু বাঁশি বাজে। আপনি যদি বড় একটা পাইপ ফুদেন তাইলে কিন্তু বাঁচবে না। আমাদের শ্বাসনালীও কিন্তু একটা বাতাসের পাইপ, যেটাকে উইন্ড পাইপ বলে। এই শ্বাসনালী একটা পাইপ, যখন ফ্যাট জমে, চারপাশে ফ্যাট জমে গেল, তখন কি হয়, চর্বির ধর্ম হলো ওইটা কোলাপস করতে চায়, চুপসে যেতে চায়। যখন আপনি রাত্রে ঘুমিয়ে যান, বা আমি যখন রাত্রে ঘুমিয়ে যাই, তখন কিন্তু আমার শরীরের সমস্ত জিনিস রিল্যাক্স হয়ে যায়, এবং অ্যাডিশনালি আমার চর্বি জমেছে, চর্বি আরও চুপসে যেতে চাইবে। আপনাকে বাঁচতে হলে যেহেতু অক্সিজেন নিতেই হবে,
তখন যেহেতু শ্বাসনালী চুপসে গিয়েছে, এই চুপসানো জায়গার ভিতর দিয়ে আপনাকে ফোর্সফুলি বাতাস পাঠাইতে হয়। তখন ঠিক বাঁশি যে মেকানিজমে বাজে, সেই মেকানিজমে আপনার নাক ডাকবে বা শব্দ হবে। এবং এই শব্দ হওয়াটা এত মারাত্মক হতে পারে যে আপনার এই শব্দ মানে চুপসে যাওয়াটা এত মারাত্মক হতে পারে যে আপনার অনেক সময় একেবারে চুপসে গিয়ে আপনার শ্বাসনালী বন্ধ করে দিতে পারে, যেটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যে আপনি ঘুমাচ্ছেন, নাক ডাকতেছেন, হঠাৎ করে আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল, এবং যখন শ্বাস বন্ধ হয়ে গেল আপনি কিন্তু শ্বাস বন্ধ করে থাকতে পারবেন না, আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে শ্বাস নিতেই হবে। তখন এই রোগীগুলো কি করে, হঠাৎ করে একবারে আড়মোড় দিয়ে উঠে পড়ে, যে একটা বিভৎসকর একটা অবস্থা তৈরি হয়। ঘুম থেকে উঠে জোরে জোরে এরকম শ্বাস নিতে থাকে, কারণ তার ব্রেনে অক্সিজেন কম গিয়েছে, তার হার্টে অক্সিজেন কম গিয়েছে, সারা শরীরে ইন্টারনাল অর্গান যেখানে যা আছে সব জায়গাতে অক্সিজেন কম গিয়েছে। এইবার সে জোরে জোরে শ্বাস নেয়। শ্বাস নেওয়ার পরে সে যখন সব জায়গায় আবার অক্সিজেন দেয়, সে আবার ঘুমিয়ে যায়। আবার যখন ঘুমিয়ে যায়, আবার এই সাইকেলটা রিপিট করে। আবার তার প্রথমে নাক ডাকে, শ্বাসনালী বন্ধ হয়ে যায়, আবার ঘুম ভেঙে যায়। ঘুমের ভিতর দেখা যায় এই ব্রোকেন স্লিপ বা ফ্র্যাগমেন্টেড স্লিপ, এটা বারবার তার হইতে থাকে, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলছি। ঠিক আছে, এটা কিন্তু ওজন বাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও আপনার 4টা লেভেলে যদি অবস্ট্রাকশন হয়, 4টা লেভেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার নাক ডাকতে পারে। তারপরে লেভেল 1 যদি আমি বলি, সেটা হচ্ছে নাকের ভিতর মাংস বাড়া থাকতে পারে, হাড় বাঁকা থাকতে পারে, পলিপ থাকতে পারে, টিউমার থাকতে পারে। এই কারণে আপনার নাক দিয়ে বাতাস যায় না, সেই জন্য আপনার নাক ডাকছেন। অথবা আপনার আমাদের মুখের ভিতর আলজিব্বা বা তার আশেপাশ দিয়ে যদি আপনার মাংস বাড়ে, যেমন আলজিব্বাটা যদি আপনার রিল্যাক্স হয়ে যায় বা আলজিব্বার পিছন দিকে অ্যাডিনয়েড থাকে, এই অ্যাডিনয়েড যদি অনেক বেশি বড় হয়ে নাকটা বন্ধ করে দিয়ে দেয়, তাহলে আপনার নাক ডাকতে পারেন। আমার জিব্বার পিছনের যে জায়গাটা, মোস্ট পিছনের যে জিব্বার পার্ট, এই পার্টটা যদি আপনার চর্বি জমে ফুলে যায়, অথবা বেজ অফ দ্য টাং অনেক বেশি বড় হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে, যখন ঘুমান এইটে শ্বাসনালীকে বন্ধ করে দেয়। অথবা আমাদের শ্বাসনালীর উপরের অংশ, যেটা একই সাথে শ্বাসনালী এবং খাদ্যনালী, ফ্যারিংস বলে, এই ফ্যারিংসের ওয়াল যদি আপনি যখন ঘুমান, তখন যদি ওয়ালটা চুপসে যায়, বন্ধ হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, যেটা আপনার ইউজুয়ালি হয় হচ্ছে আপনার ওজন বাড়লে যেটা হয়, এটা যদি চুপসে যায়, তাহলেও কিন্তু আপনি নাক ডাকতে পারেন। এমনকি শ্বাসনালীর উপরের অংশ একবারে সুপ্রাগ্লোটিস বলে, এই সুপ্রাগ্লোটিস লেভেল, এটাকে লেভেল 4 বলে। তার মানে লেভেল 1 হচ্ছে আপনার নোজ, লেভেল 2 হচ্ছে আপনার নাকের একবারে পিছনের অংশ ন্যাজোফ্যারিংস, এবং লেভেল 3 হচ্ছে আপনার মুখের ভিতর আলজিব্বা বা খাদ্যনালীর উপরের অংশ বা জিব্বার পিছনের অংশ, এটা লেভেল 3, এবং শ্বাসনালীর উপর অংশ যদি লেভেল 4। এই জায়গাগুলোতে যদি আপনার অবস্ট্রাকশন হয়, এই জায়গাগুলো যদি আপনি ঘুমানোর পরে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি নাক ডাকতে পারেন। ঠিক আছে, আমরা একটা রোগী যখন নাক ডাকে আমাদের কাছে যখন আসে, তখন আমরা প্রথমে রোগীর ডিটেলস হিস্ট্রি নিই। হিস্ট্রি নেওয়ার পরে রোগীর আমরা এক্সামিনেশন করি, পরীক্ষা করে দেখি, নাকের ভিতরে আলো দিয়ে দেখি, এন্ডোস্কোপিক এক্সামিনেশন করি। পলিসমনোগ্রাফি নামে একটা পরীক্ষা আছে, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ফর স্নোরিং বা ওএসএ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই পলিসমনোগ্রাফি পরীক্ষা করি। ঠিক আছে, অথবা আমরা ডিআইএসি একটা পরীক্ষা আছে, ড্রাগ ইনডিউস স্লিপ এন্ডোস্কোপি, যেটাকে ডাইস বলে। এই পরীক্ষা করে আমরা দেখি যে কোন লেভেলে পেশেন্টকে আমরা ঘুম পাড়িয়ে নিই, ঘুম পাড়িয়ে নাকের ভিতর দিয়ে ক্যামেরা দিয়ে আমরা দেখি যে তার কোন লেভেলে অবস্ট্রাকশন। যে লেভেলে অবস্ট্রাকশন বা যে লেভেলটা তার চুপসে যায়, বন্ধ হয়ে যায়, ওইটাকে যদি আমরা স্লিপ সার্জারির মাধ্যমে অপসারণ করতে পারি, তাহলে এই রোগীগুলো কিন্তু ভালো হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা নাক ডাকার যেটা বললাম, যে নাক ডাকার অন্যতম প্রধান কারণ যেহেতু আপনার ওজন স্থূলতা বা ওজন বাড়া, এবং এই ওজন বাড়া একজন মানুষের শরীরে কতটুকু ইফেক্ট করে বা তার কতটুকু সমস্যা তৈরি করে, এটা আমরা বিএমআই দ্বারা বুঝি, বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, একজন মানুষের স্বাভাবিক বিএমআই হচ্ছে 18.4 থেকে 25। কারো যদি এর ভিতর থাকে, ইউজুয়ালি তার নাক ডাকার কথা না। কেউ যদি 22-এ থাকে, অপটিমাম যদি 22-এ থাকে, তাহলে কিন্তু তার নাক ডাকবে না। এখন একটা মানুষের আমাদের কাছে আসার পরে আমরা যদি দেখি তার বিএমআই 30 এবং সে নাক ডাকছে, তখন আমরা বলি যে আপনার বিএমআইটা কমাইতে হবে। বিএমআই কিভাবে কমাইতে হবে? ওজন কমিয়ে বিএমআই কমাইতে হবে। ঠিক আছে, রাফলি এক বিএমআই কমানোর জন্য আপনার রাফলি 3 কেজি ওজন কমাইতে হয়। এবং 22-এ যদি কারো বিএমআই থাকে, তাহলে কিন্তু তার নাক ডাকার সম্ভাবনা একেবারেই কম, নেই বললেই চলে। তাইলে আমরা সাপোজ তার বিএমআই পেয়েছি 30 থেকে আমরা 22-এ আনতে চাই, তাহলে তার বিএমআই কত? 8 কমাইতে হবে। আমরা বলেছি এক বিএমআই কমানোর জন্য 3 কেজি ওজন কমানোর প্রয়োজন হয়, তাহলে 8 বিএমআই কমানোর জন্য আপনার 24 কেজি ওজন কমাইতে হবে। আপনি যদি 24 কেজি ওজন কমান, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার নাক ডাকা ভালো হয়ে গেছে। কারণ নাক ডাকা কিন্তু খুবই সিরিয়াস সমস্যা।
ইউ বিলিভ মি, নাক ডাকার জন্য সারা পৃথিবীতে আপনি যেমন বললেন যে আপনার থেকে যে নাক ডাকে তার থেকে তার যে স্লিপিং পার্টনার বা তার ওয়াইফ বা তার হাজব্যান্ড যে আছে সে কিন্তু বেশি সাফার করে, ঠিক আছে। এবং দেখা গেছে এখন আমেরিকাতে ডিভোর্সের অন্যতম প্রধান কারণ এই নাক ডাকা সমস্যা। কারণ আপনি যদি আপনার পার্টনারের পাশে ঠিকমতো ঘুমাইতে না পারেন এবং আপনি দাম্পত্য কলহ হবে, শুধু এটাই নয়, আপনার যদি আপনি যদি নাক ডাকেন তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে দেখবেন যে আস্তে আস্তে আপনার প্রেশার ডেভেলপ করবে। কেননা নাক ডাকলে বা আপনার যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, আপনার ব্রেনে কিন্তু কন্টিনিউয়াস অক্সিজেন কম যায়, হার্টে কন্টিনিউয়াস হার্ট অক্সিজেন সাপ্লাই কম পায়। তখন হার্ট চায় ব্রেনে আমাকে বেশি বেশি রক্ত পাঠাইতে হবে, তখন এই রক্ত পাঠানোর জন্য হার্ট জোরে জোরে পাম্প করতে থাকে। যখন জোরে জোরে পাম্প করতে থাকে তখন অটোমেটিক প্রেশার আস্তে 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 প্রেশার বেড়ে যায়। এবং কোনো প্রেশার রোগী যদি নাক ডাকে তাহলে কিন্তু কনভেনশনাল প্রেশারের ওষুধ দিয়ে তার প্রেশার নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায়, প্রেশার নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়। কেননা আপনার তো অক্সিজেন ব্রেনে কম, ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ওইটাকে কন্ট্রোল করার জন্য হার্ট আপনার কন্টিনিউয়াস জোরে জোরে চাপছে, চেপে ব্রেনে অক্সিজেন পাঠানোর চেষ্টা করছে। সেই জন্য এই রোগীগুলোর যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তাদের প্রেশার নিয়ন্ত্রণ করা কঠিন। এবং স্লিপ অ্যাপনিয়া হলে আজ হোক কাল হোক আপনার কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করবেই, ঠিক আছে। এবং সারা পৃথিবীতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই যে জিনিসগুলো বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো আপনার স্লিপ অ্যাপনিয়া। আপনি যখন রাত্রে ফ্র্যাগমেন্টেড স্লিপ হয়, রাত্রে যখন আপনি ঠিক মতো ঘুমাইতে পারেন না, তখন সারাদিন কিন্তু আপনার একটা ঘুম 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 ঝিমঝিম ভাব থাকবে। এমনকি আপনি জ্যামে, আপনার গাড়ি নিয়ে আপনি জ্যামে, বাইরের দেশে যেটা হয়, আপনি জ্যামে একটু, বাইরের দেশে সবাই গাড়ি ব্যবহার করে, জ্যামে বসে আছেন, হঠাৎ করে আপনার সিগন্যাল ছেড়ে দিল, তখন দেখবেন যে আপনি ঘুমিয়ে গেছেন, একটু বসে আছেন, ঘুমিয়ে গেছেন। দুপুরে আপনি খেয়েছেন, খেয়ে পত্রিকা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে গেছেন, সারাদিন আপনার ঘুম ঘুম লাগবে। এবং এই ঘুম ঘুম ভাব নিয়ে আপনি কিন্তু ড্রাইভিং করতে পারবেন না, আপনার অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেড়ে যাবে। সারা পৃথিবীতে অ্যাক্সিডেন্টের অন্যতম প্রধান কজ হচ্ছে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা রোগ। আপনি জেনে অবাক হবেন, কিছুদিন আগে ইন্ডিয়ান একজন বিখ্যাত শিল্পী কিন্তু মারা গেল, বাপ্পি লাহিড়ী নাম, সে কিন্তু এই নাক ডাকা রোগে মারা গেল। এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। উনি যদি এইটি ইফেক্টিভলি ট্রিট করতে, ওনার দিকে তাকিয়ে দেখবেন উনি কিন্তু অনেক অবেজ, অনেক স্থূলতা তার অনেক বেশি, উনি কিন্তু মারা গেল এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এমনকি আমার হাসপাতালের একজন সিস্টার যিনি আমার কাছে চিকিৎসা নিতে এসেছিল নাক ডাকার জন্য, আমি ওনাকে বারবার বলেছি যে আপনি আপনার ওজনটা কমান, আপনি ভালো হয়ে যাবেন। সে কিন্তু ওজন কমাইতে পারে নাই। একদিন সকালবেলা যে গিয়ে শুনি যে আমাদের সিস্টারটা এক্সপায়ার করছে, মারা গেছে। তার মানে কি, এটা কিন্তু সিরিয়াস সমস্যা। আচ্ছা, মানে এই নাক ডাকাকে যত সামাজিকভাবে যত কম সিরিয়াসলি নেওয়া হয়, এটা কম সিরিয়াসলি নেওয়ার সুযোগ নেই। আপনি একজন আপনার পাশে নাক ডাকছে, আপনি তাকে জাস্ট তাকে আপনি কিছু এটাকে কি বলে ভৎসনা করলেন, এই তুই নাক ডাকিস বন্ধু, তুমি নাক ডাকো, দিস ইজ নট, তাকে দোষারোপ করা এক ধরনের, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। তাকে যে ট্রিটমেন্ট নিতে হবে, নাক ডাকাটা তার ট্রিটমেন্টের মাধ্যমে সারতে হবে, ঠিক আছে, এই পরামর্শটা তাকে দিতে হবে। এখন কারো যদি আপনি ট্রিটমেন্টের ব্যাপারটা যেটা বললেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করি, ডাইস অথবা পলিসোমনোগ্রাফি করে, এন্ডোস্কোপি করে আমরা দেখি যে কোন জায়গায় অবস্ট্রাকশন, ওই অবস্ট্রাকশনটা যদি, ওই অবস্ট্রাকশন বা কোন জায়গাটা চুপসে যায়, ওইটা যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি স্লিপ সার্জারির মাধ্যমে। নাক ডাকা যে সার্জারি, এই সার্জারিটার নামই হয়েছে কিন্তু স্লিপ সার্জারি, ঠিক আছে। এবং নাক ডাকাকে কিন্তু বলা হয় দি নয়েজি কিলার। আচ্ছা, মানে আপনাকে শব্দ করে করে মেরে ফেলছে, দি নয়েজি কিলার, ঠিক আছে। আপনি যদি নাকের হাড় বাঁকা থাকে, মাংস বাড়া থাকে বা পলিপের জন্য হয়, তাহলে আপনি এটা ঠিক করে ফেললে আপনি ভালো হয়ে যাবেন। ওজন কমানো বলেছে, যদি স্থূলতার জন্য ওজন কমালে আপনি ভালো হয়ে যাবেন। আপনার যদি নাকের ভিতর, বাচ্চাদের যেটা হয়, বাচ্চারা নাক ডাকে, ভয়ঙ্করভাবে নাক ডাকে, নাকের পিছনে অ্যাডিনয়েড এবং টনসিল বড় হয়ে গেলে, অনেক বেশি বড় হয়ে গেলে বাচ্চারা কিন্তু নাক ডাকে এবং ভয়ঙ্করভাবে ডাকে, ওদেরও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। আপনি যদি অ্যাডিনয়েড এবং টনসিলের অপারেশন করে ফেলেন তাহলে ভালো হয়ে যাবেন। আমরা ওই যে বলেছি শ্বাসনালী এবং খাদ্যনালীর উপর অংশ, যেটাকে ফ্যারিংস বলে, বা আলজিব্বা বা আমাদের জিব্বার পিছনের অংশ ফুলে যাওয়ার জন্য যে নাক ডাকে, আমরা ইউথেরাপি নামে একটা অপারেশন আছে, ইউভুলোপ্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি, এটা অনেক বড় নাম। আমরা তার আলজিব্বা বা সফট প্যালেট, মুখের তালুর নরম অংশ যেটা, এইখানে জিব্বার পিছনে বা শ্বাসনালীর যে সাইডের অংশ, এইগুলো আমরা অপারেশনের মাধ্যমে, ইউথেরাপি বলে, এই অপারেশনের মাধ্যমে আমরা রেগুলার করছি এবং এই অপারেশনের মাধ্যমে এক্সিলেন্ট প্রমিজিং রেজাল্ট, রোগীরা একেবারে ভালো হয়ে যাচ্ছে। তবে কারো যদি ওজন বৃদ্ধি থাকে তাহলে আমরা তাদেরকে বলি যে আপনি সার্জারি করেছি, সার্জারি বেস্ট রেজাল্ট পাবেন আপনি যদি ওজন কমাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা তো জানলাম যে নাক ডাকার ওজন কমানো এবং পারিপার্শ্বিক কিছু চিকিৎসা নিলে সার্জারির মাধ্যমে আসলে সমস্যার সমাধান করা যায়।
এমন হতে পারে তো কোনো রোগী আসলে সার্জারি নিতে চান না, এর বাইরে কি কোনো এমন প্রক্রিয়া আছে যে যেই প্রক্রিয়ার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব? দেখুন, আপনার অনেক রোগী আছে, আপনি ঠিকই বলেছেন, অনেক রোগী আছে যে তারা অপারেশন করতে চায় না, আবার তাদেরকে আমরা ওজন কমানোর পরামর্শ দিয়েছি, ওজনও কমাইতে পারে না। আচ্ছা, একজন মানুষের ডায়াবেটিস আছে বা অন্যান্য কমপ্লিকেশন আছে, কিডনিতে সমস্যা আছে, তারপরে প্রেশার অনেক বেশি, সে শ্বাসকষ্টের সমস্যা আছে, সে কিন্তু সকালবেলা হাঁটাচলা করে বা এক্সারসাইজ করে ওজন কমাবে বা খাদ্য ফুড হ্যাবিট কন্ট্রোল করে ওজন কমাবে, এটা তাদের জন্য কঠিন হয়ে যায়। অনেক ক্রনিক ডিজিজে আক্রান্ত রোগীরা আছেন আর কি। এটা কিন্তু তাদের জন্য করা কিন্তু কঠিন। তখন আমরা তাদেরকে বলি যে আপনারা এক ধরনের মেশিন আছে, সিপ্যাপ মেশিন, হ্যাঁ, এই মেশিন ব্যবহার করা যায় এবং এই মেশিন ব্যবহার করলেও কিন্তু রোগীরা অনেক ভালো থাকে। ওকে, হ্যাঁ, যে রাত্রে ঘুমানোর সময় এই মেশিনটা মুখের ভিতর দিয়ে রাখবে এবং মানে পাশে মেশিনটা থাকে, মেশিন কন্টিনিউয়াস প্রেশারাইজড ভাবে প্রেশার দিয়ে নাকের ভিতর অক্সিজেন পাঠায়, নাকের ভিতর মুখ দিয়ে, যাতে যে জায়গাগুলো কলাপস হয়ে যায়, যখন প্রেশারে অক্সিজেন যাবে তখন ওই কলাপস কিন্তু আর হবে না, অক্সিজেন রেগুলার যাবে। এবং পেশেন্টগুলো এটা ব্যবহার করে, অনেক রোগী সিপ্যাপ মেশিনে ভালো থাকে। তবে যে রোগীগুলো সিপ্যাপ মেশিনে কাজ না করে তাদের কিন্তু অপারেশন মাস্ট, অপারেশন করতে হয়, ইউথেরাপি অপারেশন করলে রোগীরা ভালো থাকে। আপনার কাছে আমাদের এবারে জানতে চাওয়া যেটি, সেটি হচ্ছে যে নাকের হাড় যদি বাঁকা হয়ে যায় আর কি, নাকের হাড় বাঁকা হওয়া আমরা খুব মানে চারপাশে এখন অনেক শুনতে পাচ্ছি যে নাকের হাড় বাঁকা। তো নাকের হাড় বাঁকার চিকিৎসা আসলে কেমন, কোন প্রক্রিয়াতে আপনারা চিকিৎসা করেন রোগীদেরকে, বা রোগীরা আসলে কোন উপসর্গগুলো নিয়ে আসেন যে নাকের হাড় বাঁকা? দেখুন, নাকের হাড় বাঁকা এটা বাংলাদেশের মোটামুটি 90% মানুষের, 90% আমাদের দেশে যে মানুষ আছে 17 কোটি বা তার বেশি, এর ভিতর 90% মানুষের কিন্তু নাকের হাড় বাঁকা আছে। এবং নাকের হাড় বাঁকা থাকলেই যে ট্রিটমেন্ট প্রয়োজন হয় তা কিন্তু নয়। যাদের নাকের হাড় বাঁকা আছে সাথে তাদের সিমটম আছে, তাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সিমটম কি কি? নাকের হাড় বাঁকার জন্য আপনার নাক বন্ধ থাকবে, আপনার নাক দিয়ে পানি পড়বে, নাক আপনার মাথা ব্যথা হবে, ঘন ঘন হাসি কাশি এগুলো লেগে থাকবে, ঠিক আছে? নাক দিয়ে আপনি ঠিকমতো শ্বাস নিতে পারবেন না। যদি এই সিমটমগুলো থাকে, সাথে আমরা এন্ডোস্কোপ দিয়ে বা আলো দিয়ে নাকের ভিতর দেখি যে তার নাকের হাড় সত্যি সত্যিই বাঁকা আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে 2 ধরনের অপারেশন করা যায়। একটা হচ্ছে আপনার সেপ্টোপ্লাস্টি আর একটা হচ্ছে SMR, সাবমেকজাল রিসেকশন। যদি আপনার পেশেন্টের বয়স 17 বছরের কম হয় তাহলে আমরা সেপ্টোপ্লাস্টি করি, কেননা আমরা মানে মোর ডিস্ট্রাকটিভ সার্জারিতে যাই না, কেননা আমাদের মুখের হাড় 17 বছর পর্যন্ত বৃদ্ধি পায়, ঠিক আছে? আমরা যদি ডিস্ট্রাকটিভ সার্জারি করি তাহলে মুখের গঠনগত পরিবর্তন হতে পারে, সেজন্য আমরা সেপ্টোপ্লাস্টি করি। কিন্তু 17 বছর পরে যখন মুখের সমস্ত হাড়, মুখমণ্ডলী যে অন্যান্য যে হাড়গুলো আছে, সমস্ত হাড়ের গ্রোথটা ঠিক হয়ে যায়, একবারে স্টেবিলাইজ হয়ে যায়, তখন আমরা SMR করে আমরা পুরো জিনিসটা একদম একটু মোর ডিস্ট্রাকটিভ সার্জারি ভিতরে আমরা পুরো জিনিসটা যেটা বাঁকা আছে পুরোটা সোজা করে দিই, ফলে রোগীরা খুব স্মুথলি শ্বাস নিতে পারে। আচ্ছা, নাকের হাড় বাঁকা হওয়ার এটার তো মানে এটার নিশ্চয়ই আধুনিক কোনো সার্জারি আছে, এই সার্জারি কি আপনি করছেন কিনা? আধুনিক কি সার্জারি প্রচলিত আছে এখন? খুব সুন্দর কোশ্চেন। দেখো, এটার দেখুন এটার কনভেনশনাল যে সার্জারি, আমরা মাথা হেডলাইট দিয়ে যতটুকু দেখা যায়, নাক তো আসলে খুবই কনসিল জায়গা, ভিতরে আপনি পুরো জায়গা দেখতে পারবেন না, খুব বেশি দেখতে পাবেন না। হেডলাইট দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু আমরা কারেকশন করে দিই, ফলে আপনার এটা 100% নাক ক্লিয়ার নাও হইতে পারে। সবচাইতে লেটেস্ট আধুনিক অপারেশন হচ্ছে এন্ডোস্কোপিক্যালি অপারেশন। আপনি যদি এন্ডোস্কোপিক্যালি হাড় বাঁকা অ্যাড্রেস করেন তাহলে আপনি যে পরিমাণ বাঁকা হয়েছে এবং বাঁকাটা তার কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে পুরোটাই কিন্তু আপনি অপসারণ করতে পারেন, বাঁকা হাড়টা বের করে ফেলতে পারেন, বা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে পারেন। তাহলে কিন্তু আপনি রুগীকে একদম মানে কনফিডেন্টলি বলতে পারেন যে আমি হাড় বাঁকার অপারেশন করে দিচ্ছি, আর কখনোই আপনার এটা হবে না, আপনি পরিপূর্ণ ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এন্ডোস্কোপিক অপারেশনের ভিতরে একটা আছে এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড অপারেশন, আর একটা আছে এন্ডোস্কোপিক 2 হ্যান্ডেড অপারেশন। আপনি যদি নাকের ভিতরে একটা ক্যামেরা এন্ডোস্কোপ সেট করে নিয়ে 2 হাত দিয়ে অপারেশন করেন তাহলে আপনি কন্ট্রোলিংটাও অসাধারণ পাবেন এবং ভিতরে প্রত্যেকটা জায়গা আপনি জুম করে দেখে দেখে সুন্দর মতো অপারেশন করতে পারবেন, এবং এটা খুবই অসাধারণ অপারেশন। এই নাকের অপারেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ অজ্ঞানের একটা ভয় পায়, অ্যানাস্থেশিয়ার মতো একটা ব্যাপার আছে। তো এটা কি পুরোপুরি অজ্ঞান করে করতে হয়, নাকি নাকেই শুধু নাকের অংশটাকেই চেতনা নাশক হিসেবে, মানে নাকের অংশটাকে অবশ করে অপারেশন করা সম্ভব আর কি? দেখুন, নাকের এই অপারেশন আমরা শুধুমাত্র নাক অবশ করেও করতে পারি, পরিপূর্ণ অজ্ঞান করেও করতে পারি। পরিপূর্ণ অজ্ঞান করলে যেটা আপনার কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে। সুবিধা হলো যে আপনি অপারেশনের সময় কোনো কিছু টের পাবেন না, আমরা কি করছি, কি কথা বলছি, কোনো কিছু টের পাবেন না, ঠিক আছে?
আর অসুবিধা হলো যে আপনার পরিপূর্ণ যখন অজ্ঞান করবো আপনাকে কিন্তু জ্ঞান ফেরার একটা ব্যাপার থাকে, অজ্ঞানের একটা আপনাকে জ্ঞান ফেরাবেন, ফলে একটা রিস্ক তো অ্যানাস্থেটিক হ্যাজার্ড একটা থেকেই যায়। আবার অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তার কিছু ক্রনিক ডিজিজ থাকে যেগুলো আবার যে তার জন্য অ্যানাস্থেসিয়া পিরিয়ডে অ্যানাস্থেসিয়ার জন্য তার রোগী খারাপ হয়ে যেতে পারে, এরকম জটিলতা হইতে পারে, ঠিক জটিলতা আছে। হতে পারে। আর দ্বিতীয়ত আপনি যখন আমরা পরিপূর্ণ অজ্ঞান করে অপারেশন করি তখন আমরা বাই ডিরেকশনাল যে ফিডব্যাক, আমি রোগীর সাথে কথা বলছি, কথা যে আপনার এখন কেমন লাগছে, বা আপনার নাকের যে পরিপূর্ণ হাড়টা আমি সোজা করে দিলাম, এখন আপনি শ্বাস নিয়ে দেখেন যে আপনাকে কেমন লাগছে। রোগীরা কিন্তু বলে যে আমি স্যার অসাধারণ শ্বাস নিতে পারছি, আমার মানে এতদিন আমি নাক দিয়ে শ্বাস নিতে গিয়ে একদম বন্ধ থাকতো, বেঁধে যেত শেষ, এখন কিন্তু আমি একদম ক্লিয়ার শ্বাস নিতে পারছি। তখন আমরা অপারেশন শেষ করে দিই, না পেশেন্ট ইজ ভেরি স্যাটিসফাইড, ইয়োর অপারেশন ইজ ওভার নাও, ঠিক আছে, আমরা এটা করতে পারি। আর লোকাল দিয়ে অপারেশন করলে সবচাইতে বড় সুবিধা হলো যে আপনার অপারেশন করার সময় রুগী পরিপূর্ণ সজাগ থাকে, রুগী আমাদের সাথে কথা বলে, এমনকি রুগী আমাদেরকে গান শোনায়, আমাদের কবিতা শোনায়, অপারেশন তার লাইফের হিস্ট্রি গল্প করতে থাকে, ঠিক আছে। এবং রুগী সব কিছুই আমাদের সাথে করতে পারে, আমরা অপারেশন করছি এটা বুঝে কিন্তু কোনো ব্যথা পাবে না, একটা মজার ব্যাপার। মোটা থেকে একটা ব্যথাহীন অপারেশন না, একটা একেবারে ব্যথাহীন অপারেশন, এবং রক্তপাত একেবারে হয় না বললেই চলে। টোটাল অপারেশনে নাকের আমরা যে স্থানিক চেতনানাশক দিয়ে অপারেশন করি, একটা গজ ভিজবে কিনা এটাও সন্দেহ, তার মানে রক্ত একেবারেই পড়ে না। এবং অপারেশনের শেষে গিয়ে আমরা যখন রুগীকে জিজ্ঞাসা করি আপনি এখন নাক দিয়ে শ্বাস নিয়ে দেখেন যে আপনার নাক কতটা ক্লিয়ার হয়েছে, রুগী আমাদেরকে বলে যে আমরা এক্সিলেন্ট শ্বাস নিতে পারছি, ঠিক আছে। এই যে বাই ডিরেকশনাল ফিডব্যাক, এটা কিন্তু পরিপূর্ণ অজ্ঞানে সম্ভব নয়। এবং সবচাইতে বড় ব্যাপার যে তার কিন্তু অজ্ঞান থেকে জ্ঞান ফেরা লাগছে না, রুগী হেঁটে অপারেশন থিয়েটারে আসছে, এবং অপারেশন থিয়েটার থেকে রুগী আমরা ম্যাক্সিমাম সময়, যদিও আমরা যেহেতু একটু সাথে স্থানিক চেতনানাশকের সাথে আমরা একটু পেশেন্টের ঘুমের ওষুধ দিয়ে থাকি, সেই জন্য অপারেশন সময় আমরা রুগী চেতন অবস্থায় ট্রলিতে করে পাঠাই, কিন্তু রুগী খুবই স্যাটিসফাইড থাকে, ঠিক আছে। এখন এই যে আমরা যখন ওষুধ দেই তখন পিঁপড়া কামড় দেওয়ার মতো হয়তো পেশেন্ট একটু টের পায়, কিন্তু তার পরবর্তীতে রুগী আর কোনো কিছু টের পায় না, ব্যথাটা টের পায় না, আমাদের সাথে পরিপূর্ণ সজাগ অবস্থায় কোঅপারেট করে। এক্সিলেন্ট। ওকে, আপনারা তো এই অপারেশন অনেক করেছেন, আপনি নিজেই করেছেন নিশ্চয়ই। ফলো আপ কেমন, মানে ফলো আপে কেমন রোগীরা থাকেন আর কি, রোগীরা কেমন থাকছেন, রোগীদের পরের সার্জারির পরে ফিডব্যাকটা কিরকম? অ্যাকচুয়ালি আমরা যখন নাকের অপারেশন করি তখন আমরা রোগীদেরকে 2 বার অবশ্যই আসতে বলি, একটা 7 দিন পরে আসতে বলি, দ্বিতীয়ত আপনার 14 দিন অথবা 1 মাস পরে আসতে বলি। ইউজুয়ালি রোগীরা এই 1 মাস পরে আর আসে না, কারণ রোগী একবারে ভালো হয়ে যায় আর আসে না। এবং আপনি জেনে খুশি হবেন, সেটা হচ্ছে যে নাকের অপারেশনের পরে এক হচ্ছে যে অনেকে অজ্ঞানের ভয় পায় বা ব্যথার ভয় পায়, এই জন্য অপারেশন করতে চায় না। আবার কিছু রোগী আছে যারা নাকের অপারেশনের পরে নাকের ভিতর প্যাক দিতে হয়, হ্যাঁ, নাকের ভিতর যাতে ব্লিডিং না হয় এই জন্য প্যাক দেয়। এই প্যাকের ভয় পায় অনেক সময় রোগীরা, যে আমার নাকের ভিতর একটা গজ ঢুকাই দিয়ে রাখবে, কবে এটা খুলবে, নাক দিয়ে আমি শ্বাস নিতে পারবো না, ঠিক আছে, এই জন্য অনেকে ভয় পায়। আমরা এখন যে অপারেশন করছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাকে কোনো প্যাক দিই না, নো প্যাক। আর যদি প্যাক কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ও তাহলে আমরা মেরোসেল নামে এক ধরনের প্যাক দিই, খুবই নরম প্যাক, এটা রোগীদের তেমন কোনো কষ্ট হয় না। গজ দিলে যে কষ্টটা হয় সেই কষ্টটা কিন্তু আমাদের রোগীদের হয় না, কারণ আমরা মেরোসেল দিই যদি লাগে, আর না লাগলে আমরা দেই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেই না, যেখানে দিই মেরোসেল।